আমরা প্রায় সবাই আরও বেশি কিছু করতে চাই, কিন্তু মনে হয় যেন সবকিছুতেই জড়িয়ে পড়ছি, তাই না? একদম। মনে হয় যেন হাজারটা দিকে টান পড়ছে। ঠিক। গ্যারি কেলারের লেখা দ্য ওয়ান থিং বইটা কিন্তু বলছে অসাধারণ ফলাফল অর্জনের পথটা আসলে উল্টো, অনেক কিছু নয়, বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ শুধু একটি জিনিসের উপর মনোযোগ দেওয়া। হ্যাঁ, মানে বইটার মূল ধারণাটাই বেশ অন্যরকম। আমাদের তো শেখানো হয় বেশি মানি ভালো। হুম। কিন্তু লেখক বলছেন সাফল্যের জন্য দরকার কমের দিকে যাওয়া, মানে অপ্রয়োজনীয় সবকিছু ছেঁটে ফেলা। আর সবচেয়ে জরুরি কাজটা খুঁজে বের করে শুধু সেটাতেই পুরো শক্তিটা ঢেলে দেওয়া। ঠিক তাই। তাহলে আজকে আমরা এই বইটার গভীরে যাব, দেখব সেই একটি জিনিস কিভাবে চিহ্নিত করা যায় আচ্ছা। আর কোন প্রচলিত ধারণাগুলো আসলে আমাদের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। মিথগুলো। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা, উদ্দেশ্য, অধিকার গ্রহণ আর উৎপাদনশীলতাকে একসাথে জুড়ে দিয়ে কিভাবে সত্যি অসাধারণ কিছু করা সম্ভব সেটাই বোঝার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। বইয়ের শুরুতে লেখক সিটি স্লিকার সিনেমার কার্লির একটা কথা মনে করিয়ে দেন। জীবনের রহস্য নাকি একটাই জিনিস। হ্যাঁ, মনে আছে দৃশ্যটা। এটা শুধু সিনেমার ডায়ালগ না, লেখক নিজের ব্যবসাতেও এর প্রমাণ পেয়েছেন। যখন তিনি সবকিছু বাদ দিয়ে শুধু সঠিক লোক খোঁজার একটি কাজেই মন দিয়েছিলেন, ব্যবসার চেহারাটাই পাল্টে গিয়েছিল। এই এক জিনিসের ধারণাটা হলো ছোট হওয়া বা গোয়িং স্মল, মানে যা কিছু করা সম্ভব তার তালিকা ন বানিয়ে বরং যা করা উচিত শুধু সেটুকুই করা। ফোকাস যত তীক্ষ্ণ হবে, মানে ফোকাসটা যত ছোট হবে, ফলাফল তত ভালো হবে। অপ্রয়োজনীয় কাজগুলো তাহলে মনোযোগ নষ্ট করে দেয়। অবশ্যই। শুধু সময় নষ্ট করে না, মনোযোগও চুরি করে নেয়। অনেকটা ডমিনো এফেক্টের মতো, তাই না? একটা বিশাল ডমিনোকে তো আর আঙুলের টোকা দিয়ে না না, ফেলা যায় না। কিন্তু যদি ঠিকঠাক মাপের প্রথম ডমিনোটা খুঁজে বের করে ধাক্কা দেওয়া যায়, তাহলে সেটা তার চেয়ে বড় ডমিনোকে ফেলতে পারে, সেটা আবার তার চেয়েও বড়টাকে। সাফল্যও ঠিক এভাবেই তৈরি হয়, একটার পর একটা সঠিক কাজ জুড়ে জুড়ে। ঠিক। আর প্রথম সঠিক কাজটা খুঁজে বের করাই তো আসল চ্যালেঞ্জ। ঠিক। কিন্তু সমস্যা হলো আমরা কিছু মিথ্যে বা ভুল ধারণাকে আঁকড়ে ধরে থাকি। প্রথম আর সবচেয়ে বড় ভুল ধারণা, সবকিছুই সমান গুরুত্বপূর্ণ। এটা তো আমরা প্রায়ই ভাবি, সব কাজই জরুরি। হ্যাঁ, কিন্তু বাস্তব দুনিয়া এভাবে কাজ করে না। পারেটো নীতি মনে আছে তো, সেই 80-20 নিয়ম। হ্যাঁ, 80-20। আমাদের প্রায় 80% ফলাফল আসে মাত্র 20% কাজের মাধ্যমে। তাই গাদাখানেক কাজের টু ডু লিস্ট আসলে আমাদের বিভ্রান্ত করে। তাহলে কি দরকার? দরকার একটা সাকসেস লিস্ট, মানে সাফল্যের তালিকা, যেখানে শুধু সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ থাকবে যা বাকিগুলোকে সহজ বা অপ্রয়োজনীয় করে দেবে। আচ্ছা, টু ডু লিস্ট নয়, সাকসেস লিস্ট। ইন্টারেস্টিং। আর দ্বিতীয় ভুল ধারণা? মাল্টিটাস্কিং। ওহ হ্যাঁ, এটা তো খুব জনপ্রিয়। আমরা ভাবি একসাথে অনেক কাজ করলে বুঝি অনেক এগিয়ে গেলাম। ঠিক। কিন্তু স্ট্যানফোর্ডের গবেষণা বলছে ঠিক উল্টো কথা। মাল্টিটাস্কিং বলে আসলে কিছু নেই। তাই নাকি? হ্যাঁ, যা আছে তাহলে দ্রুত এক কাজ থেকে অন্য কাজে লাফ দেওয়া বা টাস্ক সুইচিং। এতে সময় বেশি লাগে, ভুলের সম্ভাবনা বাড়ে আর মানসিক শক্তিও ক্ষয় হয়। তার মানে এটা দক্ষতার লক্ষণ নয়, বরং মনোযোগের অভাব। একদম, মনোযোগের অভাবের প্রকাশ। আর ৩ নম্বর মিথ? জীবনের সব দিকে ভারসাম্য বা ব্যালেন্স বজায় রাখার ধারণা। লেখক বলছেন এটাও একটা ফাঁদ। এটাও ভুল। কিন্তু আমরা তো সবসময় ওয়ার্ক লাইফ ব্যালেন্সের কথা শুনি, কিন্তু অসাধারণ কিছু করতে গেলে সাময়িকভাবে ভারসাম্যহীন হতেই হবে। ভাবুন, কোনো অ্যাথলিট কি ট্রেনিংয়ের সময় জীবন আর খেলাধুলায় সমান সময় দিতে পারে? না, তা তো পারে না। পারে না। দরকার কাউন্টার ব্যালেন্সিং। কাজের সময় তীব্র মনোযোগ, তারপর ব্যক্তিগত জীবনে দ্রুত ফোকাস ফিরিয়ে আনা। অসাধারণ সব অর্জন কিন্তু এই মনোযোগের প্রান্তসীমা থেকেই জন্ম নেয়, মাঝখানে নয়। বাহ, দারুণ বলেছেন। তাহলে এই ভুল ধারণাগুলো থেকে বেরিয়ে আসার উপায় কি? লেখক একটা খুব শক্তিশালী প্রশ্ন শিখিয়েছেন। হ্যাঁ, ফোকাসিং প্রশ্ন। ঠিক, ফোকাসিং প্রশ্ন। এই মুহূর্তে এমন কোনো একটি কাজ আমি করতে পারি যা করলে বাকি সবকিছু আমার জন্য সহজ বা অপ্রয়োজনীয় হয়ে যাবে? এই একটা প্রশ্নই কিন্তু পথ দেখাতে পারে। হ্যাঁ, সেটা হোক বড় কোনো পরিকল্পনা বা আজকের দিনের ছোট কোনো কাজ, দুটো ক্ষেত্রেই কাজে লাগে।
একদম। আর সাফল্যের জন্য যে সারা জীবন কঠোর নিয়ম মেনে চলতেই হবে তা কিন্তু নয়, বরং সঠিক অভ্যেস গড়ার জন্য শুরুতে যথেষ্ট ইচ্ছাশক্তি আর শৃঙ্খলা দরকার। অভ্যেস গড়ার জন্য। হ্যাঁ, গবেষণা বলছে একটা নতুন অভ্যেস পাকাপোক্ত হতে গড়ে ৬৬ দিন মতো সময় লাগে। ৬৬ দিন। হ্যাঁ, আচ্ছা। একবার সেটা হয়ে গেলে, যেমন ধরুন মাইকেল ফেলপসের সাঁতারের অভ্যেস, তখন আর তেমন কষ্ট করতে হয় না। অভ্যেসটাই তখন আমাদের চালিয়ে নেয়। ইন্টারেস্টিং। ইচ্ছাশক্তির ব্যাপারটা নিয়েও তো লেখক দারুণ কিছু বলেছেন। এটা নাকি অফুরন্ত নয়। একদমই না। লেখক একে তুলনা করেছেন ফোনের ব্যাটারির সাথে। সকালে ফুল চার্জ থাকে, আর ব্যবহারের সাথে সাথে কমতে থাকে। ঠিক। তাই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি তখনই করা উচিত যখন ইচ্ছাশক্তি তুঙ্গে থাকে, সাধারণত সকালের দিকে। মার্শমেলো টেস্টের কথা মনে পড়ছে। হ্যাঁ, বা ইসরায়েলি বিচারকদের প্যারোল দেওয়ার সিদ্ধান্তের পরিসংখ্যান সবই এই ধারণাকে সমর্থন করে। এমনকি ঠিকমতো খাওয়া দাওয়াও ইচ্ছাশক্তি ধরে রাখতে সাহায্য করে। তাহলে অসাধারণ ফলাফল অর্জনের জন্য মূল স্তম্ভ কোনগুলো? ৩টি। জীবনের বড় উদ্দেশ্য বা পারপাস, যা ঠিক করে দেয় অগ্রাধিকার বা প্রায়োরিটি। আর সেই অগ্রাধিকার ঠিকঠাক অনুসরণ করতে পারলেই আসে উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটি। পারপাস, প্রায়োরিটি, প্রোডাক্টিভিটি। হ্যাঁ, লেখক একে বরফ শৈলের সাথে তুলনা করেছেন। উদ্দেশ্য হল জলের নিচে থাকা বিশাল অংশটা, যা ওপরের অগ্রাধিকার আর উৎপাদনশীলতাকে স্থির রাখে। আর গোল সেটিং টু দ্য নাও পদ্ধতিটার কথা কি বলবেন? আপনার ক্যালেন্ডারে প্রতিদিন একটা নির্দিষ্ট সময়, বইতে যেমন ৪ ঘন্টার পরামর্শ দেওয়া হয়েছে। ৪ ঘন্টা? হ্যাঁ, শুধু ওই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটার জন্য আলাদা করে রাখা এবং সেই সময়টাকে যে কোনো মূল্যে রক্ষা করা, মিটিং, ফোন কল, ইমেল সবকিছু বাদ দিয়ে। জেরি সাইনফেল্ডের সেই ক্যালেন্ডারে লাল ক্রস দেওয়ার মতো? ঠিক ধরেছেন। ডোন্ট ব্রেক দ্য চেইন। এই চেইনটা না ভাঙা। এটা শুধু কাজ শেষ করা নয়, এটা নিজের কাছে নিজের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা। আচ্ছা, এর সাথে আর কি কি বিষয় জরুরি? আরও কিছু বিষয় আছে, যেমন মাস্টারি বা দক্ষতা অর্জনের জন্য দীর্ঘ সময় দেওয়ার মানসিকতা রাখা, প্রায় ১০,০০০ ঘন্টা। ১০,০০০ ঘন্টা? ক্রমাগত উন্নতির চেষ্টা করা, শুধু ব্যস্ত থাকা নয়, বরং উদ্দেশ্যপূর্ণ কাজ করা। লেখক যাকে বলছেন ই থেকে পিতে যাওয়া, মানে অন্টারপ্রেনিউরিয়াল থেকে পারপাসফুল হওয়া। আচ্ছা, মানে শুধু কাজ না করে সঠিক কাজটা করা। হ্যাঁ, আর নিজের কাজের জন্য নিজেকে বা অন্য কাউকে জবাবদিহি করার ব্যবস্থা রাখা, অ্যাকাউন্টেবিলিটি যাকে বলে। অ্যাকাউন্টেবিলিটি, ঠিক। আর হ্যাঁ, ৪টে চোরের হাত থেকে সাবধান থাকতে হবে। চোর? কিসের চোর? ফোকাসের চোর। ১ নম্বর, না বলতে না পারার অক্ষমতা। ওহ, এটা খুব কঠিন। ২ বিশৃঙ্খলা বা অগোছালো অবস্থার ভয়। ৩ স্বাস্থ্যের প্রতি অবহেলা। আর ৪ পারিপার্শ্বিক সমর্থন বা সহযোগিতার অভাব। এরা আপনার ফোকাস চুরি করে নিতে পারে। দারুণ পয়েন্ট। তাহলে পুরো আলোচনার সারমর্ম এটাই দাঁড়াচ্ছে যে যদি সত্যি অসাধারণ কিছু অর্জন করতে হয়, তাহলে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস খুঁজে বের করতে হবে এবং সেটার উপর লেজার বিমের মতো ফোকাস করতে হবে। এর মানে হলো, ভালো অনেক সুযোগ বা কাজকে হয়তো না বলতে হবে, অন্তত কিছু সময়ের জন্য। ত্যাগ স্বীকার করতে হবে। হ্যাঁ, ফোকাসিং প্রশ্ন আমাদের সেই জিনিসটা খুঁজে পেতে সাহায্য করবে, আর টাইম ব্লকিং সেটাকে বাস্তবে রূপ দেবে। ঠিক। বইয়ের শেষে একটা চমৎকার গল্প আছে, মনে আছে? হ্যাঁ, ওই যে বাবা আর ছেলের ম্যাপ জোড়া লাগানোর গল্পটা। হ্যাঁ, ছেলেটা যখন ছেঁড়া পৃথিবীর ম্যাপটা তাড়াতাড়ি জোড়া লাগিয়ে ফেলে, বাবা অবাক হয়ে জিজ্ঞেস করেন, কিভাবে পারল? তখন ছেলেটা কি বলে? ছেলেটা উত্তর দেয়, ম্যাপটার উল্টোপিঠে একটা মানুষের ছবি ছিল। আমি শুধু মানুষটাকে ঠিক করেছি, আর পৃথিবীটা নিজে নিজেই ঠিক হয়ে গেছে। বাহ! এর মানে কি দাঁড়ালো? এর গভীর অর্থ হল, যদি আমরা নিজেদের ভেতরের মানুষটাকে গোছাতে পারি, নিজেদের অগ্রাধিকার ঠিক করতে পারি, তাহলে আমাদের চারপাশের পৃথিবীটাও অনেকটাই সহজ হয়ে যায়, গুছিয়ে যায়। নিজেকে ঠিক করলে পৃথিবী ঠিক হয়ে যায়। এখন ভাবনার বিষয় হল, এই মুহূর্তে আপনার বা আমাদের ভেতরের সেই মানুষটাকে ঠিক করার জন্য, সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস খুঁজে পাওয়ার জন্য কোনো একটি পদক্ষেপ আমরা নিতে পারি। এটাই হয়তো আজকের আলোচনার পর আমাদের সবার জন্য একটা প্রশ্ন, নিজেদের সেই একটি জিনিস খুঁজে বের করা।